আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আকবর দ্য গ্রেটের নাম আপনারা সবাই শুনেছেন। তো সেই আকবর দ্য গ্রেটের দরবারের অন্যতম সভাসদ ছিল একজন ভারতীয়। তার নাম হচ্ছে বীরবল। তো বীরবলের জন্ম হচ্ছে ভারতের উত্তর প্রদেশে 1528 সালে। তার মূল নাম হচ্ছে মহেশ দাস, কিন্তু তিনি বীরবল নামেই সুপরিচিত। 1556 সাল থেকে 1562 সালের দিকে কবি এবং গায়ক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে পরবর্তী সময়ে তিনি সম্রাটের অত্যন্ত কাছের মানুষে পরিণত হন এবং তিনি নানা সেনা অভিযানে অংশগ্রহণ করেন। তো বীরবল এবং আকবরের মধ্যে অনেক মজার মজার ঘটনা প্রচলিত আছে। তো চলুন আজকের ভিডিওতে আপনাদের সাথে সেরকম কিছু ঘটনা শেয়ার করি। তো প্রথম গল্প, রাজ্যের কাক সংখ্যা। এক সুন্দর রৌদ্রোজ্জ্বল সকালে আকবর এবং বীরবল অবসর সময় কাটাতে রাজপ্রাসাদের বাগানে হাঁটছিলেন। ঠিক তখনই আকবর ঠিক করলেন যে তিনি বীরবলের বুদ্ধি পরীক্ষা করবেন। একটা কঠিন প্রশ্ন তাকে জিজ্ঞেস করবেন এবং এর মাধ্যমে দেখবেন বীরবল কি উত্তর দেয়। তো মহারাজ তখন বীরবলকে জিজ্ঞেস করলেন, বলো তো বীরবল, আমাদের রাজ্যে কতগুলি কাক আছে? তো বীরবল বুঝতে পেরেছে যে মহারাজ তার বুদ্ধির পরীক্ষা করছে। বীরবল কিছু সময় ভেবে উত্তর দিল, মহারাজ, এ রাজ্যে ৮০,৯৭১টি কাক বাস করে। একথা শুনে রাজা তো পুরো বিস্মিত হয়ে গেল। তখন তিনি বীরবলকে পাল্টা প্রশ্ন করলেন, যদি এর চেয়ে বেশি কাক হয়? তখন বীরবল উত্তর দিলেন, মহারাজ, যদি এর চেয়ে বেশি কাক হয় তখন বুঝতে হবে যে বাকি কাকগুলো অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে বেড়াতে এসেছে। মহারাজ তখন বীরবলকে আবার প্রশ্ন করলো, যদি এর চেয়ে কম কাক হয়? এর উত্তরে বীরবল বলল, মহারাজ, যদি এর চেয়ে কম কাক হয় তার মানে বুঝতে হবে যে আমাদের রাজ্য থেকে সেই কাকগুলি অন্য রাজ্যে বেড়াতে গেছে। তো বীরবলের এই অসাধারণ বুদ্ধিমত্তা এবং রঙ্গরসিকতা বোধ দেখে আকবরও হেসে উঠলেন। দ্বিতীয় গল্প, বীরবলের খিচুড়ি। শীতকালের এক শীতলতম দিনে আকবর এবং বীরবল একটা বড় দিঘির ধারে হাঁটছিলেন। হঠাৎ আকবর থেমে দাঁড়ালেন এবং তার হাত দিঘির ঠান্ডা জলে ডোবালেন। তো দিঘির জল ছিল অত্যন্ত ঠান্ডা। তখন আকবর বলে উঠলেন, কোনো লোকের পক্ষে এই দিঘির ঠান্ডা জলে সারা রাত থাকা সম্ভব নয়। তখন বীরবল বলল যে মহারাজ, পুরস্কার পেলে হয়তো কারো পক্ষে এই দিঘির জলে সারা রাত থাকাও সম্ভব। তখন রাজা বললেন, কেউ যদি এই দিঘির কনকনে ঠান্ডা জলে সারা রাত দাঁড়িয়ে কাটাতে পারে আমি তাকে 1000 স্বর্ণমুদ্রা প্রদান করব। তো বীরবল তখনই একজন গরিব লোককে খুঁজে পেলেন যিনি 1000 স্বর্ণমুদ্রার বিনিময়ে সেই কনকনে ঠান্ডা জলে এক রাত্রি কাটাতে চাইলেন। তো দুইজন রাত সৈন্যের পাহারায় সেই দরিদ্র ব্যক্তিটি সারা রাত সেই কনকনে ঠান্ডা জলে দাঁড়িয়ে কাটালেন। তার পরের দিন সকালে সেই গরিব লোকটি রাজদরবারে হাজির হলেন তার পুরস্কারের জন্য। যখন রাজামশাই তাকে জিজ্ঞেস করলেন যে তিনি কি করে সেই কনকনে ঠান্ডা জলে সারা রাত্রি দাঁড়িয়ে কাটাতে পারলেন, লোকটি তখন বলল, মহারাজ, দূরে একটা প্রদীপ জ্বলতেছিল, সেই প্রদীপের দিকে তাকিয়েই আমি সারা রাত কাটিয়ে দিয়েছি। এই কথা শুনে মহারাজ বললেন, এই মানুষটি কখনোই পুরস্কার পাওয়ার যোগ্য ব্যক্তি নন, কারণ তিনি প্রদীপের শিখা থেকে উষ্ণতা পেয়ে নিজেকে সারা রাত ধরে সেই দিঘির কনকনে জলে দাঁড় করিয়ে রাখতে সমর্থ হয়েছিলেন। দরিদ্র মানুষটি মনে মনে অনেক দুঃখ পেলেন এবং ভগ্ন হৃদয়ে সেখান থেকে প্রস্থান করলেন। তারপর তিনি বীরবলের কাছে গেলেন সাহায্যের আশায়। তার পরের দিন বীরবল আর সারাদিন রাজদরবারে গেলেনই না। বীরবল না আসায় আকবর নিজেই তার বাড়িতে গেলেন। সেখানে পৌঁছে মহারাজ দেখতে পেলেন বীরবল একটা আগুনের পাশে বসে আছে এবং আগুনের 10 ফুট ওপরে একটা হাঁড়ি ঝুলছে। তো মহারাজ বীরবলকে জিজ্ঞেস করলেন, বীরবল, কি করছো? তখন বীরবল বলল, খিচুড়ি রান্না করছি। তো একথা শুনে মহারাজ হো হো করে হেসে উঠল। তিনি বললেন, আগুনের এত উপরে হাঁড়ি রাখলে কিভাবে তুমি খিচুড়ি রান্না করবে? এ তো একান্তই অবাস্তব। তখন বীরবল বলল যে না মহারাজ, এটা সম্ভব। যদি একটা মানুষ তার অনেক দূরের একটা প্রদীপের আগুন থেকে নিজেকে উষ্ণ করতে পারে, তাহলে আগুনের মাত্র 10 ফুট উপরে হাঁড়িতে কেন আমি রান্না করতে পারবো না? একথা শুনে মহারাজ বুঝতে পারলেন যে বীরবল তাকে কি বোঝাতে চাচ্ছেন। এরপর মহারাজ সেই ব্যক্তিকে ডেকে পাঠালেন এবং তার পুরস্কারের 1000 স্বর্ণ মুদ্রা তাকে বুঝিয়ে দিলেন। তৃতীয় গল্প, বোকাচোর। এক সময় সম্রাট আকবরের রাজ্যে এক ধনী সওদাগর বাস করত। তো সেই ধনী সওদাগরের সমস্ত কিছু চুরি হয়ে গেল। সেই শোকগ্রস্ত সওদাগরটি তখন রাজার দরবারে গেলেন এবং সাহায্য চাইলেন। তখন আকবর বীরবলকে সেই চোর খোঁজার জন্য বণিকটিকে সাহায্য করতে বললেন।
সেই বণিকটি তখন বীরবলকে জানালেন যে তিনি তার একজন ভৃত্যকে এ ব্যাপারে সন্দেহ করছেন। সেই বণিকের কাছ থেকে কিছুটা ইঙ্গিত পেয়ে বীরবল বণিকের সকল ভৃত্যকে ডেকে পাঠালেন। তাদের সকলকে একটি সারিতে দাঁড়াতে বললেন। যখন তাদেরকে সেই চুরির ব্যাপারে জানানো হলো তখন তারা প্রত্যেকেই ঘাড় নেড়ে তা অস্বীকার করলেন, আর সেটি হওয়াটাই স্বাভাবিক। এরপর বীরবল তাদের সকলকে সমান মাপের একটি করে দণ্ড দিলেন। তারপর চলে যাওয়ার সময় তাদের সকলকে বললেন যে যেই ব্যক্তি সেই বণিকের ধন সম্পত্তি চুরি করেছে তার দণ্ডটি আগামীকালের মধ্যে 2 ইঞ্চির মতো বেড়ে যাবে। এর পরের দিন বীরবল যখন সেই দণ্ডগুলিকে পরীক্ষা করছিলেন তখন দেখতে পেলেন একজন ভৃত্যের দণ্ডটি 2 ইঞ্চির মতো ছোট। এরপর যখন সেই সওদাগরটি বীরবলের কাছে জানতে চাইলেন যে চোরটিকে কিভাবে ধরে ফেললেন, তখন বীরবল উত্তর দিল যে সেটি খুবই সহজ ছিল। যে চুরি করেছিল সে ভেবেছিল যে তার দণ্ডটি 2 ইঞ্চির মতো বেড়ে যাবে, তাই সে তার দণ্ডের 2 ইঞ্চি কেটে ফেলেছে। তো সেটা দেখে আমি বুঝতে পেরেছি যে চুরিটা কে করেছে। 4 নাম্বার গল্প, রাজার আংটি হারিয়ে যাওয়া। একদিন আকবর তার হাতের আংটিটা হারিয়ে ফেলেছিলেন, যেটি ছিল তার কাছে অত্যন্ত মূল্যবান, কারণ সেই আংটিটি তার বাবা তাকে উপহার দিয়েছিলেন। আংটিটা হারিয়ে রাজা খুবই দুঃখিত ছিলেন। তখন তিনি বীরবলকে বললেন যে আংটিটা খুঁজে দিতে। সেই সময় রাজদরবার ছিল প্রচুর সভাসদে পরিপূর্ণ। এমন সময় বীরবল ঘোষণা করলেন যে হে আমার প্রিয় রাজন, আংটিটি ঠিক এই সভাকক্ষের মধ্যেই রয়েছে এবং যার কাছে সেই আংটিটি রয়েছে তার দাড়িতে একটা খড় আটকে আছে। তখন সকলেই একে অপরের মুখ চাওয়াচাই করলেন এবং উপস্থিত সভাসদদের মধ্য থেকে একজন লোক তার দাড়িতে খড় খুঁজতে আরম্ভ করলেন। বীরবল তখন সিপাহীদের নির্দেশ দিলেন সেই সন্দেহভাজন ব্যক্তিটিকে তল্লাশি করার জন্য। তো তল্লাশি করার পরে তারা রাজার আংটিটি ওই ব্যক্তির কাছে পেলেন। আংটি পেয়ে রাজা তো খুবই বিস্মিত হয়ে গেল এবং তিনি বীরবলকে জিজ্ঞেস করলেন তুমি কি করে আংটিটা খুঁজে বের করলে? তখন বীরবল বললেন মহারাজ, যে অপরাধ করে তার মধ্যে সবসময় ভয় কাজ করে এবং এই ভয় থেকেই সে ভুল করে। সেই ভুল থেকেই আমি চোরকে পাকড়াও করতে সমর্থ হয়েছি। 5 নাম্বার গল্প, চাষির কুয়ো। একদা এক চতুর ব্যক্তি তার কুয়োটি একটা চাষির কাছে বিক্রি করলেন। তো পরের দিন যখন চাষিটি কুয়ো থেকে জল তুলতে গেলেন তখন সেই চতুর লোকটি চাষিকে বললেন যে আমি তোমার কাছে কুয়ো বিক্রি করেছি, কিন্তু কুয়োর জল না। একথা শুনে চাষি খুবই বিস্মিত হলেন। এরপর সে রাজ দরবারে গিয়ে নালিশ করলেন যে তিনি কুয়ো কিনেছেন কিন্তু কুয়ো থেকে পানি তুলতে পারছেন না। তখন মহারাজ বীরবলকে এই মামলাটা মীমাংসা করতে বললেন। তখন বীরবল সেই কুয়ো বিক্রি করা লোকটিকে রাজ দরবারে আসতে নির্দেশ দিলেন। তো পরের দিন কুয়ো বিক্রি করা লোকটা রাজ দরবারে হাজির হলেন এবং রাজ দরবারে হাজির হয়ে সে আগের মতোই সেই একই কথা বললেন যে তিনি শুধু কুয়ো বিক্রি করেছেন কিন্তু কুয়োর জল না। কথা শুনে বীরবল বললেন যে হে বন্ধু আমার, তবে তো তোমাকে এক্ষেত্রে হয় কুয়ো থেকে সব জল সরিয়ে ফেলতে হবে কিংবা সেই জল রাখার জন্য কর দিতে হবে, কারণ কুয়োটা তো তোমার নয়, সেটা চাষির। তখন বুদ্ধিতে হেরে গিয়ে অসহায় বোধ করা সেই ব্যক্তিটি তার ভুল বুঝতে পারলেন এবং তার ভুলের জন্য ক্ষমা চাইলেন। তো এরপর থেকে সেই চাষিটির কুয়া থেকে জল উত্তোলন করতে আর কোনো সমস্যার সম্মুখীন হননি। 6 নাম্বার গল্প, কেবল একটি মাত্র প্রশ্ন। বীরবলের অসাধারণ বুদ্ধিমত্তা, জ্ঞান এবং রসিকতার কাহিনী বহুদূর দেশেও ছড়িয়ে পড়েছিল। একবার একজন পণ্ডিত মানুষ আকবরের সভায় এসে উপস্থিত হলেন বীরবলের বুদ্ধিমত্তা পরীক্ষা করার জন্য। সেই ব্যক্তি সম্রাট আকবরকে বললেন যে তিনি হলেন সর্বাপেক্ষা জ্ঞানী এবং তার চেয়ে জ্ঞানী মানুষ পৃথিবীতে আর নেই। এছাড়া তিনি এও বললেন যে বীরবল তার একটি প্রশ্নের উত্তরও দিতে সমর্থ হবেন না। আকবর বীরবলকে রাজদরবারে ডেকে পাঠালেন এবং ওই পণ্ডিত ব্যক্তি যা দাবি করেছেন সেটি তাকে জানালেন। বীরবল চ্যালেঞ্জটি গ্রহণ করলেন যেটি সেই পণ্ডিত ব্যক্তি তার উদ্দেশ্যে রেখেছিলেন। তখন সেই পণ্ডিত ব্যক্তিটি বীরবলকে জিজ্ঞেস করলেন যে আপনি 100 সহজ প্রশ্নের উত্তর দিতে চান নাকি একটি কঠিন প্রশ্নের উত্তর দিতে চান? বীরবল বলল আমি কঠিন প্রশ্নটির উত্তর দিতে চাই। তখন সেই পণ্ডিত ব্যক্তিটি বীরবলকে জিজ্ঞেস করলেন যে বলুন তো, ডিম আগে না মুরগি আগে? বীরবল খানিকটা চিন্তা করে বললেন যে মুরগি আগে। তখন সেই বুদ্ধিমান ব্যক্তিটি উপহাস করতে করতে বলতে লাগলেন কিভাবে আপনি এত নিশ্চিত হলেন? বীরবল তৎক্ষণাৎ উত্তর দিলেন যে আমি শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি
সুতরাং আমি এর চেয়ে আর কোনো প্রশ্নের উত্তর দেব না। তখন সেই বুদ্ধিমান লোকটি বুঝতে পারলেন যে বুদ্ধিতে তিনি বীরবলের কাছে হেরে গেছেন। গল্প ৭, মুরগি এবং মোরগের কাহিনী। একবার সম্রাট আকবর তার প্রিয় মন্ত্রী বীরবলের সঙ্গে একটা কৌতুকপূর্ণ চালাকির খেলা খেলবেন বলে মন স্থির করলেন। তিনি তার বাকি সমস্ত মন্ত্রীদের কাছে তার পরিকল্পনাটা ব্যক্ত করলেন এবং তাদের সাথে তা নিয়ে আলোচনাও করলেন। পরিকল্পনা মাফিক নির্ধারিত দিনে প্রত্যেক মন্ত্রী একটি করে ডিম সাথে আনলেন এবং সেগুলিকে তাদের পোশাকের মধ্যে লুকিয়ে রাখলেন। পরের দিন সম্রাট আকবর তার সভাসদদের বললেন যে তিনি একটা স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্ন অনুযায়ী তিনি দেখেছেন যে সভার প্রতিটি মন্ত্রী যদি রাজপুকুর থেকে একটি করে ডিম সংগ্রহ করে আনতে পারে তবে সেটি সম্রাটের প্রতি তাদের আনুগত্যের প্রমাণ করবে। তার স্বপ্ন বর্ণনার পরে সম্রাট তার সকল মন্ত্রীদের সেই কাজটি করার জন্য বললেন যাতে তার প্রতি তার মন্ত্রীবর্গের আনুগত্য প্রকাশ পায়। পরিকল্পনা মাফিক সকল মন্ত্রী পরিষদ ডিমের খোঁজ করতে যাওয়ার মতো অভিনয় করলেন এবং কিছু সময় পরেই তারা তাদের পোশাকের মধ্যে লুকিয়ে রাখা ডিমটা বের করলেন এবং সেটা নিয়ে রাজদরবারে চলে এলেন। বীরবল ডিমের সন্ধানে গেলেন কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কোনো ডিম খুঁজে পেলেন না। যখন বীরবল খালি হাতে ফিরে এলেন তখন প্রত্যেকেই তার সমালোচনা করলেন এবং নিজেদের মধ্যে হাসাঠাট্টা করতে লাগলেন। বীরবল পুরো ব্যাপারটি বুঝতে পারলেন এবং সোজাসুজি সম্রাটের কাছে গিয়ে জোর গলায় মোরগের মতো ডাকতে শুরু করলেন। সম্রাট কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন এবং বীরবলকে জিজ্ঞেস করলেন যে তিনি এমন আচরণ করছেন কেন। তখন বীরবল উত্তর দিলেন, হে রাজন, আমি কোনো মুরগি নই, তাই আপনাকে কোনো ডিম দিতে পারিনি, কিন্তু আমি তো একটা মোরগ হতে পারি, এজন্য আমি আপনার জন্য সবচেয়ে ভালো ডাকটা দিয়েছি। এটা শুনে রাজা সহ বাকি মন্ত্রীরা হাসিতে ফেটে পড়লেন। গল্প ৮, কে রাজা। একবার বীরবলকে রাষ্ট্রদূত হিসাবে অন্য একটি রাজ্যে পাঠানো হলো। সেই রাজ্যের রাজাও বীরবলের তীক্ষ্ণ বুদ্ধির ব্যাপারে অনেক গল্প শুনেছিলেন এবং তিনিও চাইলেন তাকে এ ব্যাপারে পরীক্ষা করতে। সেখানকার রাজামশাই তখন তার দরবারের সকল মন্ত্রীদের তার নিজের মতো একই রকম পোশাক পরিয়ে একই সারিতে বসালেন বীরবলের বুদ্ধি পরীক্ষা নিতে। যখন বীরবল সেই সভাকক্ষে এসে প্রবেশ করলেন সেখানে তিনি সকলকেই একই রকম পোশাক পরে এবং একই রকম সিংহাসনে একই রকম ভাবে বসে থাকতে দেখে চকিত হয়ে উঠলেন। কিং কর্তব্য বিমূঢ় বীরবল তখন খানিকক্ষণ ধরে তাদের প্রত্যেকের দিকে তাকিয়ে থাকলেন এবং তাদের মধ্যে একজনের কাছে গিয়ে তার সামনে মাথা নত করলেন। তিনিই ছিলেন স্বয়ং মহারাজ। তখন মহারাজ বিস্ময়ে বীরবলকে জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে আমাকে চিনতে পারলেন? তখন বীরবল মৃদু হেসে উত্তর দিল, মহারাজ, যেরকম আত্মবিশ্বাস আপনার মধ্যে প্রদর্শিত হচ্ছিল তা আর কারো মধ্যেই ছিল না। এটা দেখেই আমি বুঝে নিয়েছি যে আপনিই মহারাজ। তখন মহারাজ বীরবলের ভূয়সী প্রশংসা করল এবং তাকে পুরস্কৃত করল। গল্প নাম্বার ৯, স্বর্ণমুদ্রা এবং ন্যায় বিচারের গল্প। ঠিক অন্যান্য দিনের মতোই সম্রাট আকবরের সভায় একদিন আকবর বীরবলকে জিজ্ঞেস করলেন যে, বন্ধু বীরবল, যদি আমি তোমাকে ন্যায় বিচার এবং স্বর্ণমুদ্রা এই দুইটির মধ্যে কোনো একটিকে বেছে নিতে বলি তাহলে তুমি কোনটাকে বেছে নিবে? বেশি সময় না নিয়েই বীরবল উত্তর দিল, নিঃসন্দেহে আমি স্বর্ণমুদ্রাকেই বেছে নেব। বীরবলের এই নিমেষের উত্তরে সকলেই বিস্ময়ে হতবুদ্ধ হয়ে উঠলেন, এমনকি স্বয়ং আকবরও ছিলেন তাদের মধ্যে। তো সকলে ভেবেছিলেন বীরবল হয়তো এই উত্তর দেওয়ার আগে কিছু সময় ভাববেন বা ইতস্তত বোধ করবেন, কিন্তু তার এই সরল উত্তরে সকলেই হতচকিত হয়ে গিয়েছিলেন। আকবর তাকে বললেন যে, আমি তোমার উপর ভীষণ হতাশ হয়েছি বীরবল। কেন তুমি ন্যায় বিচারের মতো একটা বড় জিনিস বাদ দিয়ে সোনার মতো একটা সামান্য জিনিসকে বেছে নিলে? তখন বীরবল তার মুখে একটা বিদ্রূপের হাসি দিয়ে বললেন, মহারাজ, ন্যায় বিচারের কোনো অভাব তো আমাদের রাজ্যের কোথাও নেই, আর আমি মনে করি যে জিনিসের কোনো অভাব নেই সে জিনিসটা নিয়ে কি লাভ। কিন্তু মহারাজ, একদিন না একদিন আমার অর্থের ঘাটতি অবশ্যই হবে, আর তখনের জন্য স্বর্ণ মুদ্রাটাই সবচেয়ে ভালো। এই উত্তর শোনার পর আকবর খুবই খুশি হলেন এবং তার এই সুন্দর উত্তরের জন্য তাকে 100 স্বর্ণমুদ্রা পুরস্কার দিলেন। 10 নাম্বার গল্প, আম গাছটি কার। একদিন রহিম এবং করিম দুই ভাই মিলে একটা গাছের মালিকানা নিয়ে লড়াই করছিল। রহিম দাবি করলো গাছটা তার, করিমও সেই একই দাবি করলো। অবশেষে কোনো সমাধানে পৌঁছাতে না পেরে তারা সিদ্ধান্ত নিল যে তারা বীরবলের কাছে যাবে সমাধানের জন্য। তো বীরবল সব শুনে বলল যে এটা বড় জটিল কেস,
এক্ষেত্রে গাছটিকে সমান দুই ভাগে কেটে দুইজনকে ভাগ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। একথা শুনে রহিম খুবই খুশি হলো এবং বীরবলের রায়ের প্রশংসা করলো। কিন্তু করিম কোনোভাবেই মানতে নারাজ, কারণ করিম গত 3 বছর ধরে পরম মমতায় গাছটাকে লালন পালন করছিলেন। তো করিম বলে উঠল যে না, গাছটা কাটার দরকার নেই, আমার গাছের মালিকানা লাগবে না, গাছটা আপনি রহিমকে দিয়ে দিন। একথা শুনেই বীরবল বুঝতে পারলো গাছের আসল মালিককে, কারণ যে লোক গত 3 বছর ধরে পরম মমতায় গাছটাকে লালন পালন করেছে তার পক্ষে গাছটাকে কেটে ফেলা সত্যিই খুব কঠিন। এরপর বীরবল রায় দিল যে গাছটির আসল মালিক হচ্ছে করিম। তো করিম নিজের গাছটি ফিরে পেয়ে অনেক আনন্দিত হলেন এবং বীরবলের প্রশংসা করলেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।